আসলে দেখেন, শুধু আসিয়া বিষয়ই না, অনেক ঘটনা সামনে চলে আসে, অনেক ঘটনা দোলালে রয়ে যায়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই মানবিক কাজগুলো করে থাকি। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ নির্যাতনের শিকার হয়, কেউ মারামারি করে হয়, কেউ অ্যাক্সিডেন্টলি হয়, কেউ অসুস্থতা হয়। আমরা প্রতিটা মানুষেরই মানবিক কাজগুলো করে থাকি, অনেক আগে থেকেই করে থাকি। যেহেতু আমি ৩০০-৩৫০ মামলার আসামি ছিলাম স্বৈরাচার হাসিনার সময়, অনেক বড় বড় গুরুত্বপূর্ণ মামলার আসামি ছিলাম। আর আমি একটু স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ডেসপারেটলি পলিটিক্স করছি, যে কারণে ২ বার আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে। মৃত ভেবে হসপিটালে ফেলে রাখা হয়েছে পোস্টমর্টমের জন্য। আল্লাহর অশেষ রহমতে বেঁচে আসছি। জেলখানায় যাওয়ার পরে জেলখানা থেকে বের হয়ে এসে আবার চুরি করে থেকে রাজপথে আন্দোলনগুলো করছি। সেই কারণে ওপেনলি আমরা এই ট্রিটমেন্টগুলা করাইতে পারি নাই। আমি সশরীরে থেকে করাইতে পারি নাই, বা থাকলেও সেটা সবাই জানাইতে পারি নাই। আসিয়ার ব্যাপারটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুব ভালোভাবে নজরে নেওয়ার কারণে এটা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। যেটার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে যেরকম ১৭ বছর যাবৎ মানুষ স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, ৫ই আগস্ট সেটার প্রতিফলন ঘটেছে। ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একদম ছোট থেকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পাশে থাকে। ৫ই আগস্ট যেটা ঘটে গিয়েছে, আসিয়ার ব্যাপারটাও এরকমেরই। আসিয়াকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসিয়া যাতে বেঁচে থাকে, যেভাবেই হোক যেন আসিয়া বেঁচে থাকে। আমরা সেটা সার্বক্ষণিক পাশে লেগে থেকে চেষ্টা করেছি। সর্বশেষ তো আমাদের বোন আসিয়া আমাদেরকে বিদায় জানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আসিয়ার পরিবারের অবস্থা খুবই খারাপ। আসিয়ার বোনকে ব্লেড দিয়ে এই বুকে অনেকগুলা স্পেস দেওয়া হয়েছে। সেটার ট্রিটমেন্ট আমি মাগুরাতে থেকেই ডাক্তারকে দিয়ে করিয়েছি, আমি নিজে হসপিটালে নিজে করিয়েছি। আসিয়ার মার অবস্থা খুবই খারাপের দিকে চলে গিয়েছে। এই মনে করেন মিডিয়া ফেস করা, একটা মহিলা মানুষ তো মিডিয়া ফেস করা, প্রশাসন ফেস করা, পাবলিক ফেস করা, একটা অতিষ্ঠ জীবনের ভিতরে চলে গেছে আর কি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন মিডিয়ার মাধ্যমে দেখছে যে আসিয়ার মা ৩ দিন এক কাপড়ে, প্রতিদিন তো স্পেস দিচ্ছে, ৩ দিন এক কাপড়ে রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাৎক্ষণিকভাবেই আমাদেরকে দিয়ে আমাদের মহিলা দলের সভানেত্রী, মহিলা দলের নেত্রী হালিমা আলী, মাগুরার সাবেক মহিলা এমপি আর কি, তারে দিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে কাপড় চোপড় কিনে মার্কেট করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে কালকে রাত্রে যেমন বিকালের দিকে জিজ্ঞেস করতেছে যে আসিয়ার বাবার কি অবস্থা এখন। আসিয়ার বাবা তো ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি বললাম যে স্যার, অবস্থা তেমন বেশি ভালো না, আগের মতোই স্বাভাবিক। তো বলতেছে যে আমরা তো কালকে আসিয়ার মিলাদ করছি, অনেক বড় করে মিলাদ করছি মাগুরাতে, শোকাহত মানে মাগুরাবাসীর ব্যানারে, কিন্তু এটা অর্গানাইজ করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তো আমরা ওই মিলাদ শেষে, মিলাদে আসিয়ার বাবা ছিল, আসিয়ার বোন ছিল, আসিয়ার মা ছিল, সবাই ছিল, পরিবারের সবাই ছিল। ওইখান থেকেই চেয়ারম্যান সাহেব বললো যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু ঢাকায় চলে যাবো আজকে, তাহলে আসিয়ার বাবাকে নিয়ে যেও, আমি টোটালি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছি। ডাক্তার রফিক আমাদের বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তাকে বলে দিয়েছি, সে সব প্রসেস করে রেখেছে, তুমি নিয়ে যেয়ে তাকে ভর্তি করে দাও। ভর্তি করে দিলাম। দেখেন, অন্য যে শিশুটাকে কোনো মানে মানে মুরব্বী মানুষ ভালোবাসে, বা একজন বৃদ্ধ মহিলাকে যদি তার বাড়ির কাজের লোকটাও ভালোবাসে, সেই বৃদ্ধ লোকটা কিন্তু তার কাছেই ছুটে যায়। আসিয়ার বাবা বুঝছে যে বিএনপি এবং বিএনপির লোকজনরাই তাদের পরিবারের পাশে দাঁড়াইছে, বাকি সবাই নাটক করতে আসছে। তো ঠিকই আসিয়ার বাবা কিন্তু, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমাদের কাছে কিন্তু দৌড়ঝাঁপ করতেছে না, করতেছে দৌড়াদৌড়ি করতেছে না, অন্য মানুষ গেলেই দৌড়াচ্ছে। এইটা একটা দলের ক্ষেত্রে ঘটছে। আর একটা দল তো মানে জাস্ট লাশ দাফনের সময় ফটো সেশন করতে চলে গেছে আর কি, এইটাই। তো সবাই বুঝে যে কে আপন কে পর। এই বিএনপি কে জাতীয়তাবাদী দলকে, জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে বাংলাদেশের মানুষ আপন হিসেবে নিয়ে নিয়েছে।
একদম হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছে। এটা স্বাধীনতার সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিয়ে শুরু হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে চলমান, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে চলমান। আমরা ওই দলের কর্মী, আমরা এই মানবিক কাজগুলো করে যাচ্ছি, করে যাব। এইখানে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমদ সাহেব দুর্দান্ত ভূমিকা রেখেছেন। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ সাহেব বিএনপিকে প্রেজেন্ট করেছেন মাগুরায়, সাথে বিভাগীয় নেতারা কাজকাম করছে। সবাই মিলেই তারেক রহমান সাহেব মা বোনের ইজ্জতের হেফাজতকারী হিসেবে পরিণত হয়েছে। এই মা বোনরা আমাদের কয়েকজন ফোন করছে, আমাকে কয়েকজন মা বোন ফোন করে করে বলতেছে, হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারতেছি না, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা লাইভে আসতে পারতেছি না, তবে আমাদের একজন তারেক রহমান আছে। তারেক রহমানের যে ডাক মানুষের কাছে, বোন আমি তারেক বলতেছি, এই ডাক সবার কানে কানে পৌঁছে গেছে। দেখেন, পাশবিক নির্যাতনটা শুরু করছে পাকিস্তানিরা, বাংলাদেশের পাশবিক নির্যাতনটা শুরু করছে পাকিস্তানিরা। পাকিস্তানের একটা মনোনীত দল বাংলাদেশে আছে, সেটা আমি আর মুখে নাই বললাম, পাবলিক জানে, আপনারাও জানেন, আপনিও জানেন, আপনারা সবাই এখানে জানেন, জানেন না? জানেন। এই দলটা বাংলাদেশের মা বোনদেরকে বাড়িঘর চিনিয়ে দিয়েছে পাকিস্তানিদেরকে। তারপরে বাংলাদেশের মা বোনরা কিন্তু তাদেরকে একটা নাম দিয়েছিল, সেই নামটা এখন আছে। ওই যে মনির খান একটা গান গাইছিল যে, তোর শরীরে মির্জাফরের রক্ত, তোর পিতা মাতা শিমরের ভক্ত, বাংলাদেশের জন্ম কিন্তু পাকিস্তানের চরিত্র আর কি, এরকম একটা জিনিস। ওই সময় থেকে বাংলাদেশে পাশবিক মা বোনের প্রতি পাশবিক নির্যাতন শুরু হয়েছে। ঠিক ওই স্বাধীনতার পরপরই শেখ মুজিব এটাকে ধরে রাখছে। ওই পাকিস্তানিদের দলদের সাথে দেখবেন কিছুদিন, এই 2 দিন আগেই মনে হয় একজন লোক যারা ওই দলের সমর্থন করে একটা বোনকে ধর্ষণ করছে। আবার দেখবেন ম্যাক্সিমাম সময়ই এরকম মানুষ দ্বারা মা বোনরা নির্যাতিত হয়। ঠিক ওই একই কায়দায় সেই যুদ্ধের পরে শেখ মুজিব তার বাহিনী দিয়ে মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে। এরশাদের সময় হয়েছে আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগের 17 বছরে, আমি সেদিন একটা জরিপ দেখলাম, 17 বছরে 40,000, এই মানে সরকারি হিসাবেই 40,000 বোন, মা বোন ধর্ষিতা হয়েছে। 17 বছরে 40,000 মা বোন ধর্ষিতা হয়েছে আমার বাংলাদেশে। আমার লজ্জা লাগে, আমার ঘৃণা লাগে যে এরকম একটা দেশে আমরা 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এতদিন যাবৎ লড়াই করে, মানে 5 বছরে কেন পারি নাই, বা 2 বছরে কেন হাসিনাকে সরাইতে পারি নাই, বা 3 বছরে কেন হাসিনাকে সরাইতে পারি নাই। যদি সরাইতে পারতাম তাহলে হয়তোবা সরকারি হিসেবে আমার 40,000 মা বোন ধর্ষিতা হতো না। যদি সরকার, মানুষ তো ধর্ষণের পরে সামনে আসে না, তো যদি সেই হিসাবে সরকারি পরিসংখ্যানে 40,000 আসে, তাহলে বেসরকারি ভাবে 40 লক্ষ ছাড়িয়ে গেছে। তো সেইটার বিদায় হয়েছে। বিদায় হওয়ার পরে এই সরকার প্রশাসনকে ঠিক মতো ট্যাকেল করতে পারতেছে না। প্রশাসনকে যখন ট্যাকেল করতে পারতেছে না, মানে সংস্কারের নামে সরকারের কিছু মানে উপদেষ্টা পরিষদ যারা শুধু ধান্দা ফিকিরে ব্যস্ত হয়ে গেছে, তাদের পরিবার পরিজন দিয়ে ধান্দা ফিকিরে ব্যস্ত হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, আমাদের সাথে তো এই সরকারের কারো কোনো যোগাযোগ নাই, আমরা পেপার পত্রিকাতে দেখি আর কি। তো সেই কারণে মা বোনরা আরো বেশি ধর্ষিত হচ্ছে আর কি। আমরা দাবি জানিয়েছি যে অতি দ্রুত, আমি পার্সোনালি ভাবে 21 দিন দাবি জানিয়েছিলাম, সেই 21 দিনের থেকে হয়তো একটু বেশি হচ্ছে। আমি প্রাউড ফিল করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কর্মী হতে পেরে, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে গাইডলাইন দিয়ে সামনে এগিয়েছেন, সেটার জন্য আইন সংশোধন হচ্ছে দেখলাম, আলাদা ট্রাইব্যুনালের কথা বলতেছে। এগুলো যদি বাস্তবায়ন ঘটে, আমরা জানিয়েছিলাম যে দেখেন পুলিশের প্রতি মানুষের আস্থাটা একটু, এই 17 বছর পুলিশ প্রশাসনকে যেভাবে ইউজ করেছে, ব্যাড ইউজ করেছে, সেক্ষেত্রে 17 বছরে কিন্তু অনেক টাইম, এই টাইমে একজন যুবক বৃদ্ধ হয়ে যায়, একজন
কিশোর, একজন মানে বাচ্চা কিশোর তরুণে পরিণত হয়ে যায়, একজন মানে মা সে দাদিতে পরিণত হয়ে যায়। তো তারা সবাই পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল, ঠিক 7 মাসেও পুলিশের প্রতি আস্থা ফিরাইতে পারে নাই। যে কারণে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার। বাংলাদেশে যদি একটা নির্বাচিত সরকার থাকে, সরকারের জবাবদিহিতার জায়গা থাকে, পুলিশকে সেইভাবেই তারা ব্যবহার করতে পারে যে অন্যায়ের মানে যদি ভালো একজন নির্বাচিত সরকার থাকে, তাহলে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কাজগুলা, মানবিক কাজগুলা বা ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশে একদম তৃণমূল থেকে তৃণমূল পর্যন্ত ধর্ষণ প্রতিরোধের একটা ডাক দিয়ে সেটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সেটার বাস্তবায়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সরকারে থাকলে তিনি তো নিজেই মা বোনের ইজ্জতের হেফাজতকারী হয়েছে। এটা অনেক দিক দিয়ে সম্ভব যে খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এটা তারেক রহমান সাহেব রুখে দিতে পারবে ইনশাআল্লাহ। আমি বিচার দাবি করতেছি যে যারা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যেটা বের হয়ে আসবে সেই প্রকৃত ধর্ষক এবং খুনির যেন ফাঁসি হয়।